হয়েছে। দাদু খাটে শুয়ে থেকে কিছু ভাবছে। আয়ান বলে উঠল, দাদু আসবো। দাদু ইশারা করলে আয়ান ভিতরে গিয়ে দাদুর পাশে চেয়ার টেনে বসে বলল, কি ব্যাপার দাদু, দাদিমাকে মিস করেন নাকি? তুমি কিভাবে বুঝলে? ওই তো আপনার বুকের ভিতর থেকে শব্দ হচ্ছে, উনি বলল, সেটা শুনে বললাম। আয়ানের কথা শুনে দাদু হেসে দিয়ে বলে, তোমাকে প্রথম দেখে ভেবেছিলাম তুমি অনেক গম্ভীর টাইপের, এই 5 দিনে যা বুঝলাম। কি বুঝলেন, ফাজিল নাকি? অনেক মজার একটা ছেলে তুমি। তুমি 5 দিনে সবার সাথে কত সুন্দর মিশে গেছো। আপনারা ভালো বলে মিশতে পারছি, চাচা শ্বশুর তো এখনো সহ্য করতে পারছে না। ওর কথা বাদ দাও, ওই ছোট থেকে খিটখিটে মেজাজের বড় সন্তান তো মায়ের আদরের বাদর হয়ে গেছে। ওনার আম্মু ওনাকে অনেক ভালোবাসতো, তাই না? হ্যাঁ, ওর আম্মু ওদের অনেক ভালোবাসতো। আমি বাবা হয়ে ওদের কখনোই সময় দিতে পারি নাই, ওদের মনে জায়গা নিতে পারি নাই। ওদের মা যখন আমাদের ছেড়ে চলে গেল, তখন থেকে ওরা আমাকে অপছন্দ করা শুরু করে দেয়। ওরা বুঝতে না দিলেও আমি ঠিকই বুঝতে পারি। দাদিমা কি হয়েছিল? আমার ছোট সন্তানের সাথে এই বাড়ি থেকে বের হয়ে গেছিল। সেই যে চলে গেছে, আর কোনোদিন তার দেখা পাই নাই। অনেক খোঁজ নিয়েছি, কিন্তু কোথায় থাকে এটাও বের করতে পারি নাই। 20 বছর আগে একবার পত্রিকার কাগজে তাকে দেখেছিলাম। বিজনেসম্যান নাম্বার 1 হিসাবে পরিচয় পেয়েছে। দাদিমা এখন কোথায় জানেন না? আর আপনি তার ঠিকানা পান নাই? পেয়েছিলাম, কিন্তু তার সাথে দেখা করতে পারি নাই। সেই সুযোগটা পাওয়ার আগেই জেলখানায় জায়গা হয়ে যায়। মানে কি বলেন, জেলখানায় মানে? আমার 3 বছরের জেল হয়েছিল। পরিচিত একজন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল। জেল থেকে বের হয়ে সোজা দেশে চলে আসি। সবাই ভেবেছিল আমি মারা গেছি। ও আচ্ছা। একটাই কথা বলবো। জি বলেন। তোমার মাঝে আমি আমার ছোট ছেলের অনেক মিল পাই। তোমার হাসি, তোমার চলাফেরা আমার ছেলের মতো। আমার ছেলে তোমার মতো করে হাসতো। ওই খুব বুদ্ধিমান ছিল। তোমাকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে যায়। আপনার ছেলের নাম কি আর তার কি কোনো ছবি আছে? আমার ছেলের নাম। দাদু পুরো কথা শেষ করবে তখনই আয়ানের ফোন বেজে উঠলে আয়ান দাদুকে বলে, দাদু থাকেন, একটা মিটিং আছে, বউকে জানাতে হবে। আয়ান কথাগুলো বলে রুম থেকে বের হয়ে ফোনে কথা বলতে বলতে যেতে নিলে হঠাৎ করে কেউ পেছন থেকে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে গেল। আয়ান কল কেটে দিয়ে পিছনে ঘুরে তাকাতে সাথে সাথে নদী আয়ানের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ান নদীর কোমর ধরে ঠোঁটজোড়া ওপরে অত্যাচার করতে লাগলো। 3 মিনিট পর ছেড়ে দিলে নদী বলে উঠে, তোর বউকে তুই টাচ করস নাই, আমি জানি তোদের বাসর আজ হবে। তার আগেই আমি তোর ঠোঁটগুলো ইউজ করলাম। শুধু ঠোঁট, অন্য কিছু ইউজ করবেন না? কি বলতে চাস? কিছু না। ও হ্যাঁ, বউয়ের কাছে যেতে হবে। যা, তোর বউ তোর জন্য অপেক্ষা করছে। করবেই তো, আমার বউ আমার জন্য অপেক্ষা করবে না তো কার জন্য করবে? আয়নের কথায় নদীর রাগ উঠলে কলার চেপে ধরে বলে, আমি তোকে ভালোবাসি, আমি তোর প্রথম স্ত্রী। তুই আমার আগে ওর সাথে বাসর করতে পারবি না। দেখ আমি কি করি আজকে। কি করবে? হ্যাঁ, কিছু করতে পারবে না। আমি তো আজ বাসর করবই। তোর সাহস থাকলে করে দেখাস। ওকে। আয়ান কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে সোজা রাইসার রুমে চলে গেল। রাইসা আয়ানকে দেখে বলল, কোথায় ছিলে আয়ান? ম্যাম, সদীপ স্যারকে কল দিয়ে কথা বলেন। বললাম মিটিং সকালে বলে দিয়েছি, রাতের ভিতরে ফাইলগুলো রেডি করতে হবে। আর কয়েকটা তো ফাইল, কাজ শেষ করা যাবে। আচ্ছা আমি বাইরে যাব। ঠিক আছে। রাইসা চলে গেল। আয়ান একটা ফাইল নিয়ে সোফায় বসে ফাইলে কাজ করতে লাগলো। নদী রুমে এসেছে, আয়নের পাশে বসলো। আয়নের হাঁটুতে হাত দিয়ে ঠোঁট কামড়াতে লাগলো। আয়ান বারবার হাত সরিয়ে দিয়ে কাজ করতে লাগলো। নদী আয়নের ফাইল নিতে যাবে, সাথে সাথে আয়ান নদীকে ধরে কোলে বসিয়ে দিয়ে ফাইল হাত থেকে কেড়ে নিয়ে টি টেবিলের উপরে রেখে দেখতে লাগলো। নদী ডিস্টার্ব করতে নিলে আয়ান টান দিয়ে ওর দিকে ঘুরিয়ে এক হাত দিয়ে চেপে ধরে কানে হালকা করে কামড় দিয়ে ধরে থাকলো। নদী আয়নের পিঠে মারতে লাগলো আর বলতে লাগলো, ছাড়ো রাক্ষস কোথাকার, তোমাকে কেউ মাংস খাওয়ায় নাই নাকি যে মানুষের মাংস খেতে চাচ্ছ? আয়ান কান ছেড়ে দিয়ে বলি, দুষ্টুমি করা বন্ধ করবে, কাজ করতে দাও। আমি বাসর করব, আমি বড় বউ, আমার অধিকার সবার আগে। সময় হইলে করব, এখন করার মুড নাই। কাজ করতে দিবে নাকি আমি কিছু একটা করব? আমি তো চাই কিছু একটা করো। কামড় দিয়ে গাল লাল করে দিব, পরে আর কাউকে দেখাতে পারবে না। তাই চুপচাপ বসে থাকো, কাজ করতে দাও। আমার কান্না আসছে, আমি কান্না করি, তুমি কাজ করো। নদীর কথা শুনে আয়ান ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে বলে, রান্না কেন করবে? কি হয়েছে? আয়ান, আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমার আশেপাশে অন্য নারীকে সহ্য করতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমাদের বিয়েটা যেমনই হোক, আমরা তো স্বামী স্ত্রী। আয়ান, এই বিয়েটা কেন করলে তুমি? নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ান নদীকে কোল থেকে নামিয়ে দিলে নদী বাচ্চাদের মতো আয়ানের শার্টের সাথে নাকের পানি মুছতে লাগলো আর কান্না করতে লাগলো। আয়ান নদীকে এক হাত দিয়ে সামনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, অন্য হাত দিয়ে কাজ করতে লাগলো।
নদী বাচ্চাদের মতো করে আয়নের শার্ট টানতে টানতে কান্না করতে করতে বলতে লাগলো, কেন করলে আয়ান? তুমি বিবাহিত জানার পরেও কেন তুমি রাইসাকে বিয়ে করলে? আমি তো তোমাকে ডিভোর্স দিই নাই, তুমি কেন বিয়ে করলে, তাও আবার আমার কাজিনকে? আমি কিভাবে ওকে বলবো আমার স্বামীর সাথে তুই কেন থাকোস? তোকে দেখলে আমার রাগ হয়, কষ্ট হয়। নদী কথাগুলো বলতে লাগলো আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আয়ান এক হাত দিয়ে বাহুতে জড়িয়ে ধরে হাত বুলিয়ে দিতে লাগলো। নদী কান্না করতে করতে বলতে লাগলো, তুমি কি জানো না বাঙালি নারীরা সব ছাড়তে পারে কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না? তুমি সবকিছু জেনে কেন বিয়ে করলে আয়ান? তোমার টাকার দরকার হইলে আমার সাথে যোগাযোগ করতে পারতে। তুমি তো আমার বাসা চিনতে, সব চিনেও তুমি আমার কাছে কেন আসো নাই? আমার বোনকে বিয়ে করলে। তুমি জানো আমি তোমাকে কত মিস করছি। আমি তোমাকে নিয়ে সব সময় ভাবতাম। তুমি বিয়েটা না মানলেও আমি তো বিয়েটা মেনে নিয়েছিলাম আয়ান। নদী কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো। আয়ান নিজের কাজ রেখে নদীর দিকে তাকিয়ে 2 হাত দিয়ে চোখ মুছে দিতে লাগলো। নদীর রেগে হাত সরিয়ে দিতে লাগলো। আয়ান জোর করে নদীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কান্না থামাও, কেউ এসে যাবে। তোমার মনে কি কারোর প্রতি কোনো দয়া মায়া হয় না? তোমার মন এতটা পাষাণ কেন? আমি এমনই, আমার কারোর প্রতি মায়া হয় না। আমার প্রতি একটু মায়া জন্মালে কি ক্ষতি হবে? হ্যাঁ, কান্না থামাও, কথায় কথায় কান্না করবে না তো। এইটার খুব বিরক্ত লাগে। কেউ মনে হয় আসছে, চোখ মুছো। আয়ান নদীকে ছেড়ে দিয়ে কাজ করতে লাগলো। নদী তাড়াতাড়ি করে চোখ মুছে ফেললো। নিজেকে স্বাভাবিক করতে গিয়ে আবার কান্না করলে কারোর কণ্ঠের শব্দ শুনে সাথে সাথে নিজেকে সামলিয়ে নেয়। আশিক এসেছে বলে ওঠে, আয়ান, আমার গার্লফ্রেন্ড ওর ফ্যামিলি দেশে এসে গেছে, রাফি ভাইও এসেছে, এখন কি হবে? আশিক কথাগুলো বলে সামনে তাকাতেই দেখে নদী বসে আছে। নদী আশিকের কথা শুনে বলে, গার্লফ্রেন্ড আছে তোর? আপু তুই এখানে কি করো? দুলা ভাইয়ের সাথে গল্প করি। তোর গার্লফ্রেন্ড আছে? আপু কাউকে বলো না, আব্বু শুনলে রেগে যাবে। বলবো না, বাট আমার কথা শুনে চললে। ঠিক আছে, সব শুনবো। আপু তুমি একটু যাও তো, আমি আয়নের সাথে কথা বলবো। ওই দুলা ভাই হয়? তুই নাম ধরে ডাকছিস কেন? অভদ্র কোথাকার। আমি অনুমতি দিয়েছি, তাই বলছি আপনি জানতো। কিসের অনুমতি? হ্যাঁ, ওকে দুলা ভাই বলে ডাকবি, একদম নাম ধরে ডাকবি না। ঠিক আছে তুমি যাও। নদী চলে গেলে আশিক আয়নের কাছে এসে বলে, আপু তো বাইরে গেছে, এখন কি হবে? ভাইয়া যদি তার বাবা মাকে নিয়ে চলে আসে, হুট করে যদি সবাই জেনে যায় যে এতদিন মিথ্যা কথা বলেছে রাইসা আপু তুমি তার হাজবেন্ড না, ভাবতে পারছো কি হবে? আমার আব্বু আরও রেগে যাবে। আপনার রিয়েল দুলাভাইকে কল করে সোজা বলেন এই বাসায় আসা লাগবে না। ভালোভাবে বুঝিয়ে বলেন, আমরা আগে সবাইকে বুঝিয়ে নেই তারপর। তাই বলতে হবে। উনি ওনার দাদুর বাড়িতে যাবে, ওইখান থেকে সোজা আমাদের বাসায় আসবে হয়তো। দাদার বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা। আপু কখন আসবে কিছু বলে গেছে কি? কল দেন। কল কেটে দেয়, মনে হয় ব্যস্ত আছে। ও আচ্ছা, যান, চিন্তা করেন না, কিছু হবে না, সব ঠিকঠাক হয়ে যাবে। আশিক চলে গেল। আয়ান মনে মনে কিছুক্ষণ ভেবে কাজ করতে লাগলো। রাত 10টায় রাইসা রুমে আসলে আয়ানকে বলল, আয়ান, আজকে থেকে কিছু শুনেছো? হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ড এখানে আসবে ফ্যামিলি নিয়ে। 3 দিন সময় আছে। ওই এখনো বলেনি, বাট ওরা ঘুরতে দেশে এসেছে। 3 দিনের ভিতরে রাফি ওর ফ্যামিলিকে জানিয়ে দিয়ে চলে আসবে। এখন আমাদের কাজ হলো যে কোনোভাবে হোক সবাইকে বুঝিয়ে বলতে হবে আমরা কেন এমন করেছি। আচ্ছা, 3 দিন সময় আছে, এর ভিতরে সব ঠিক করে নেওয়া যাবে। আর আপনি তো বলেছিলেন কাজের চাপে দেশে আসতে পারছেন না, তাহলে হঠাৎ করে দেশে কেন আসলো? আমি জানি না, শুধু বলো দেশে আসবে, 3 দিন পর আমাদের এখানে আসবে। আমার মাথায় কিছু কাজ করছে না, ওর মাথায় যে কি ঢুকে আছে কে জানে। ও আচ্ছা। রাইসা কিছু বলবে তখনই রুমি নদী ভিতরে ঢুকে বলে, রাইসা, হ্যাঁ বল। আজকে আমি তোর সাথে ঘুমাবো। অনেকদিন ধরে 2 বোন একসাথে থাকি না, গল্প করা হয় না। রাইসা নদীর কথা শুনে চমকে গেল, ঢোক গিলতে লাগলো। আয়ান মনে মনে ভাবতে লাগলো, পাগলি বউ আমার, ভেবেছে আমি ম্যামের সাথে বাসর করব। পাগলি তো জানে না আমাদের বিয়ে হয় নাই, আর তো বাসর দূরের কথা। ইয়া মানে নদী, আমাদের তো অনেক কাজ, আগামীকাল একসাথে গল্প করব। বুঝছি, জামাই পেয়ে বোনদের ভুলে গেছিস। আমি যে তোর বোনের থেকেও বেশি কিছু, এইটা তুই ভুলে গেছিস। এখন তোর স্বামী সব, তাই না? আরে নদী, তা না, তুই ভুল বসছিস। দেখ, সত্যি আমাদের অনেক কাজ আছে। রাইসার কথা শুনে নদী মনে মনে ভাবতে লাগলো, কি কাজ আছে আমি ভালো করে জানি। আমার জামাইয়ের সাথে বাসর করাবো ভালো করে, যেইভাবেই হোক এই রুমে থাকতেই হবে, না হলে ওদের মাঝে না, এটা হতে পারে না। নদী কথাগুলো ভেবে বলে ওঠে, আমি কিছু জানি না, আমি এখানে থাকবো, তোর সাথে ঘুমাবো, এটাই আমার শেষ কথা। নদী কথাগুলো বলে সোজা খাটে গিয়ে শুয়ে পড়লো। আয়ান বলে ওঠে, শালিকা, তুমি তো জানো আমাদের বাসর এখনো হয় নাই। তুমি যদি থাকো তাহলে আমরা বাসর কিভাবে করব? আয়ানের কথা শুনে রাইসা রাগী লুক নিয়ে তাকালে আয়ান চোখ টিপ দিলে রাইসা কিছু বললো না। নদী বলে ওঠে, দেখুন দুলা ভাই, আমার বোনকে আমি অনেক ভালোবাসি। আমি এতদিন দেশে ছিলাম না, রাইসাও নিজের অফিসের জন্য ব্যস্ত ছিল। 2 বোন অনেক দিন ধরে একসাথে থাকি না, বাসর পরে করেন। বউ তো আর পালিয়ে যাচ্ছে না। আমার অনেক মনে পড়ছে রাইসাকে। আমি এখন এখান থেকে যাব না। আপনি আমার বউকে আমার থেকে দূরে রাখতে পারেন না। আইন বাদ দাও, নদী বয়সে শুধু বড় হয়েছে, এখনো বাচ্চাদের মতো আছে। আর
আসলে আমরা দু বোন অনেক দিন ধরে একসাথে থাকি না। আজকে তুমি সোফায় ঘুমাও, আমি আর নদী একসাথে ঘুমাবো। বউ, তুমি শুধু তোমার বোনের কথা ভাবলে, আমার কথা তো একটু ভাবো না? রাইসা চোখ পাকালে আয়ান ইশারা করলে রাইসা বলে ওঠে, এতদিন ধৈর্য ধরেছো, আজকে রাত তো ধৈর্য ধরো। রাইসা আমার কাছে আয়, তোর জামাইয়ের কাছে অনেক গেছস। নদী রাইসাকে খাটে বসিয়ে রাইসার কোলে বসে আয়নের দিকে তাকিয়ে ভিলেনের মতো হাসি দিলে আয়ান হাসতে শুরু করে দিল। রাইসা ভ্রু কুঁচকে তাকালে আয়ান বলে ওঠে, বউ, আমার জায়গায় তুমি শালিকাকে কেন দিচ্ছ? কাজ করো। ঠিক আছে। রাইসা নদীর মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। রাইসা আয়ানকে বলে, এই তুমি এত বেশি কথা বলে কেন? রাগ তুলবে না বলে দিলাম, ভুলিয়েছেও না। তুমি কিন্তু আমার ফেক হাজবেন্ড, জামাইয়ের মতো ব্যবহার করবে না একদম। ম্যাম, আপনার যে বোন, উনি সন্দেহ করতো, তাই আমি একটু বাজে কথা বলছি। আমি আপনার জন্য তো বললাম। ভালো হয়েছে, মনোযোগ দাও। আয়ান চুপচাপ কাজ করতে লাগলো। রাইসা ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। সারা রাত দুইজন কাজ করতেই লাগলো। 4টার দিকে দুজন ঘুমিয়ে গেল। সকালে নদী ঘুম ভাঙলে দেখে রাইসা ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নদী রাইসার হাত সরিয়ে দিয়ে আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ান সোফায় ঘুমিয়ে আছে। নদী বিজয়ী হাসি হেসে মনে মনে ভাবতে লাগলো, কর বাসর, আমার আগে বাসর করার মজা বুঝিয়ে দিয়েছি। লুচ্চা বেডা একটা, এমন জায়গায় মারবো না বাসর আর মুখেও নিয়ে আসবি না, কুত্তা বিড়াল। নদী মুখ ভেঙচি দিয়ে নেমে চলে গেল রুমে। রাইসার ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকাতে দেখে অনেক বেজে গেছে। রাইসা তাড়াতাড়ি করে উঠে পড়লো। আয়নকে তাড়াতাড়ি ডাক দিয়ে তুলে নিয়ে বলল, আয়ন ওঠো, তাড়াতাড়ি রেডি হতে হবে, অনেক বেঁচে গেছে। রাইসা কথাগুলো বলেই চলে গেল। আয়ান তাড়াহুড়ো করে উঠে পড়লো। ব্যাগ থেকে শার্ট প্যান্ট নিয়ে পাশের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। রাইসার রুমে এসেছে, সব কিছু গুছিয়ে নিতে লাগলো। গুছিয়ে নিয়ে রাইসার সাথে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে আয়ান রাইসা বাসায় ফিরল। বাসায় ঘরে যেতেই আয়ান রাইসা দুজন চমকে উঠলো। আয়ানকে দেখে কেউ কিছু বলার আগেই নদীর আম্মু বলে ওঠে, আম্মাজান, এটা রাইসা আর তার হাজব্যান্ড আয়ান। রাইসা, এইটা তোর দাদিমা, ছোট চাচ্চু চাচ্চি, আর এটা তোর ছোট চাচ্চুর ছেলে মেয়ে রাফি আতিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আয়ানকে কেউ কিছু বলার আগেই আয়ান হাতিয়ার সামনে গিয়ে ঠাস করে থাপ্পড় মেরে দিল। সবাই হতভম্ব হয়ে গেল। নদীর আব্বু রেগে বলে ওঠে, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাতিচির গায়ে হাত তুলস? রাইসা, তোর জামাইকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অনেক সহ্য করেছি, আর না। আয়ান, এটা কি করলে? এই তোমার বয়স কত? আদিয়া গালে হাত দিয়ে ঠোঁট বিচ্ছিরে কান্না করতে লাগলো। আয়ানকে জড়িয়ে ধরে আয়ান সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ান বলে ওঠে, খুব পাকনা হয়ে গেছো তাই না? কোথায় কি করো তুমি? কি ভাবছো আমি কিছু জানি না? থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। কি করছো তুমি জানো না নাকি? আমি যদি মুখ খুলি তো তোমাকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দিব। ছাড়ো। নদীর আব্বু রেগে আয়নের কলার ধরে টান দিয়ে ঠাস করে থাপ্পড় মারলো। দাদিমা বলে ওঠে, শফিক, ছাড়ো ওকে। আম্মাজান, আপনি জানেন না এই ফকিন্নির বাচ্চা রাইসাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। আমাদের সম্পত্তির লোভে এই বাড়িতে এসেছে। শফিক, ছাড়তে বলেছি, ছাড়ো। কে কি সেটাই না জেনে হাত তুলবে না। তোমাদের সম্পত্তির লোভ ওর নাই, বুঝতে পারছো? ওর যা আছে তোমাদের তাও নেই। ছেড়ে ওকে। দাদিমার কথা শুনিয়ে সবাই অবাক হয়ে গেল। আয়ান নদীর আব্বুর হাত সরিয়ে দিয়ে বলল, আপনাদের সব ভাইদের মধ্যে শুধু অহংকার, শুধুমাত্র একমাত্র আমার শ্বশুর ভালো মনের মানুষ। আয়ান কথাগুলো বলেই চলে গেল। রাইসা বলে ওঠে, আয়নের হয়ে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। হাজব্যান্ডের সাথে অনেক সুখে আছেন দেখছি। অবশ্যই, কেন থাকবো না। রাইসা কথাগুলো বলেই চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে খাটে বসলে রাইসা রেগে বলে, তুমি আমার কাজিনের গায়ে হাত তোলার সাহস কি করে পেলে? নোংরামি করার একটা লিমিট আছে। আশিক ভাইয়ার গার্লফ্রেন্ড ওই মেয়েটা, অসভ্য একটা মেয়ে। ওরা তো বিয়ে করবে, তাতে তোমার কি সমস্যা? দেখো, তুমি নিজে লিমিটের ভিতরে থাকো। উনি আপনার কাজিন হয়, আগে তো বলেন নাই। কি বলবো, আমি নিজেই তো জানতাম না। জানলে কি এত কিছু করতে হইতো? সবাই জানিয়ে দিতাম। ও আচ্ছা, যাই হোক, আমরা যে প্রজেক্টটা পেলাম এতে অনেক ভালো লাগছে। আপনার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হয়েছে। এখন শুধু কাজ করতে হবে। ঢাকা চলে যেতে হবে। যত তাড়াতাড়ি আপনার ফ্যামিলিগত সমস্যার সমাধান করতে হবে। রাইসা আলমারি থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ছাদে চলে গেল। আয়নও ছাদে চলে গেল। বাতাসে রাইসার চোখে কিছু পড়লে রাইসা বলে ওঠে, আয়ান, একটু দেখবে কি? গলা অনেক জ্বালা করছে। আয়ান রাইসার চোখে ফু দিতে লাগলো। হঠাৎ করে ছাদে সবাই চলে আসলে সবাই হালকা করে কাশি দিলে আয়ান পিছনে ঘুরে দেখে নদী, রাফি, আতিয়া, আশিক আর কিছু কাজিনরা দাঁড়িয়ে আছে। নদী রেগে হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে বলে, সব কিছুতে একটা লিমিট থাকে। ছাদে এসেছে আপনাদের রোম্যান্স করতে হবে, নোংরামি করতে লজ্জা করে না? ঘর কি জন্য আছে?
বিছানা বালিশ সব নিয়ে এসেছি, এখানে বাসর কর দুইজনে। নদীর কথা শুনে রাইসা রাফির দিকে তাকালো। রাইসা ঘৃণ্য শরীর গুলিয়ে আসতে লাগলো। রাফি কিছু না বলে এক সাইডে চলে গেল। আয়ান নদীর দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলে, আমার বউ, আমি যেখানে ইচ্ছে সেখানে আদর করব। তোমার সমস্যা কোথায়? সবসময় বেশি বুঝবে না। আমার কি সমস্যা হবে? সবার সামনে নোংরামি মেনে নেওয়ার মতো না। আমরা না এসেছি